What do you want to do with my hair? নাথিং। টুইঙ্কেলের সাথে মীরার সখ্যতা গড়ে উঠল যেন অল্পখানিক সময়ের মধ্যেই। রাতের খাবার মীরার হাতে খেয়ে টুইঙ্কেল অনাবশ্যক জেদ করে সে মীরার সঙ্গে ঘুমোবে। ইরফাত মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ধমকে ধামকেও নিজের সাথে নিতে পায়নি। শেষে সে হাল ছেড়ে বলল, ভাবি, আপনার কি সমস্যা হবে টুইঙ্কেল আপনার সাথে ঘুমালে? সমস্যা না হলে আজ রাতের জন্য না হয় ও আপনার সাথেই ঘুমাক। মেয়েটা আজ একটু বেশিই জেদ করছে, এর আগে কখনো এমন করেনি। আজ কি হয়েছে বুঝতে পারছি না। মীরা মৃদু কণ্ঠে আশ্বাস দিয়ে বলল, না ভাইয়া, কিসের সমস্যা? আপনি গিয়ে না হয় নিজের কাজ করুন। ট্রিঙ্কেল আজ আমার সাথেই থাক। ইরফাত উষানের সাথে কথা বলতে বলতে বাহিরে চলে যায়। তার রুম থেকে চলে যেতে মীরা ব্যস্ত হয়ে টুইঙ্কেলকে ঘুম পাড়াতে। মেয়েটাকে ঘুম পাড়াতে তেমন একটা বেগ পোহাতে হয় না তার। ক্ষীণ সময়ের মাঝে মীরাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে টুইঙ্কেল ঘুমে বিভোর। কিয়ৎক্ষণ পর মীরা টুইঙ্কেলের পাশ থেকে সপ্তপনে উঠে দাঁড়িয়ে বারান্দায় গিয়ে বসল। ফোন বের করে রুহিকে নিজের অবস্থান বলল, না হলে মেয়েটা নিশ্চিত চিন্তায় পাগল হয়ে যাবে। কথা বলা শেষে কল কেটে দিতে নিবে তৎক্ষণাৎ কোথা থেকে ওশান এসে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। মীরা একটু ভরকায় নিজেকে সামলে নিয়ে প্রশ্ন করে, আপনি এখানে? ওশান নির্লিপ্ত। সে পকেট হাতিয়ে একটা কাগজ আর কলম বের করে মীরার সামনে থাকা সেন্টার টেবিলের উপর রাখলো। অতঃপর বলল, কাগজটায় দ্রুত সাইন করো তো মীরা, ভাঁজ খুলবে না। মীরা ভুরু কুঁচকে সন্ধিয়ান গলে বলল, কিসের কাগজ এটা? আমার সাইনই বা কেন দরকার এতে? দরকার আছে বলেই তো সাইন করতে বলছি, দ্রুত করো, আমার তাড়া আছে। ভাঁজ খুলে একটু পড়ে দেখি। চট করে উঠে বসলো ওশান। মুখশ্রীর অভিব্যক্তি বদলালো ক্ষীণ, চেহারায় এলো থমথমে ভাব। গম্ভীর গলায় ফের বলল, তুমি কি আমাকে বিশ্বাস করো না মেয়ে? ওকে দেন ফাইন, চলে যাই আমি, সাইন করার দরকার নেই। কাগজ তুলে ওশান উঠতে নিলে মীরা ব্যতিব্যস্ত হয়ে বলল, আরে আশ্চর্য, এভাবে বলছেন কেন? দিন, আমি করে নিচ্ছি সিগনেচার। কলম হাতে ধীরে সুস্থে মীরা সিগনেচার করলো। অতঃপর কাগজ কলম ফিরিয়ে দিল ওশানের কাছে। ওশান বসলো মীরার দিকে একটু নিবিড় হয়ে। কয়েকক্ষণ নীরবতায় কেটে যাওয়ার পর হুট করে ওশান মীরার গাল ধরে নিজের দিকে ফিরিয়ে নিল। আচানক মীরার খয়েরি বনের অধৈর্যরা আঁকড়ে নিল নিজ ওষ্ঠাধরের মাঝে। মীরা থমকালো, ভীষণ চমকালো। হতবিহ্বল হয়ে চেয়ে রইল ওশানের বদ্ধ নেত্র যুগলের পানে। অপরাহের প্রথম প্রহর। রক্তিম বনের অন্তরিক্ষের নিচে দল বেঁধে পুঞ্জ পুঞ্জ শুভ্র মেঘ উড়ে বেড়াচ্ছে। মেঘের আড়ালে সময়ে ঢাকা পড়েছে হরিদ্রা সূর্য। সমীর তালে তালে সে নিজের বিদায় বার্তা জানাচ্ছে। সমীরে তখনও নিদারুণ তপ্ততা। দ্রুত পদে নিত্যপণ্যের দোকান থেকে বের হলো মীরা। জলদি বাসায় ফিরতে হবে। ক্লাস শুরু হতে না হতেই ক্লাস টেস্টের রুটিন দিয়েছে তার। পরীক্ষাগুলো গুরুত্বপূর্ণ বেশ, এখনও তেমন প্রস্তুতি নেওয়া হয়নি। মীরা হাঁটতে ধরল তপ্ত রোদ্দুরের মাঝেই। অন্তরিক হুট করে মেঘবর্ণ রূপ ধারণ করল। দানবীয় শব্দধ্বনি থেমে থেমে আশ্রয় পড়ছে। মনে হয় রোদ্দুরের উত্তপ্ততাই অতিষ্ঠ হওয়া মানুষদের স্বস্তি প্রদানের জন্য বৃষ্টি আসবে। মীরা লম্বা লম্বা কদম ফেলে হাঁটছে। তার পদাচরণ ক্ষণে ক্ষণে বৃদ্ধি পাচ্ছে তো আবার কমে আসছে। বর্তমানে তার মন ও মস্তিষ্কের সকল নিউরন অন্যত্র পড়ে। তারা গহীন চিন্তায় মগ্ন। মীরা বেশ মনোযোগ সহকারে ভাবছিল ওশানের কথা। লোকটার সাথে তার যোগাযোগ কোনরূপ কথাবার্তা নেই আজ 1 সপ্তাহের মতো হবে। ওশানের করা শিডিউল মেনটেন করে ট্রেনিং দিতে হচ্ছে। ওশান ট্রেনিং দিচ্ছে মূলত জুনিয়রদের, যাদের এসি পদে আওতাভুক্ত করা হয়। মীরা চরম আহত হয় যখন এই বার্তা তার কর্ণগোচর হয়। তার মাঝে মধ্যে আফসোস হয়, বড্ড কেন সে এমন ব্যস্ত মানুষটার প্রেমে পড়ল। তপ্ত শ্বাস ছালো মীরা, বিড়বিড়িয়ে পড়ল, আপনাকে ছাড়া এক একটা মুহূর্ত যে আমার নরক যন্ত্রণা সমেত মনে হচ্ছে। আমি বাকি জীবনটা কাটাবো কি করে বলুন তো শেহজাদা? হাঁটার গতি বাড়ালো। মস্তিষ্কের নিউরনে আটকে থাকা সেই সুন্দর দিনটার কথা মনে করল মীরা ফের আরও একবার। লাজুক নেত্রে দৃষ্টি নত করল তৎক্ষণাৎ।
উষানের স্পর্শ, অনাকাঙ্ক্ষিত সেই স্পর্শ তার দেহে এখনো কাঁপুনি তৈরি করে। সে কি ভয়ঙ্কর অনুভূতি। তবে পরবর্তীতে যখন স্পর্শটার অধিকারের দিকটা খুঁজতে যাই, তখন তখন তার অন্তঃকরণ বক্ষস্থল অদৃশ্য কষ্টে জর্জরিত হয়। সে না হয় প্রথম দিন আবেগের বশে উষানকে জড়িয়ে ধরেছিল, কিন্তু পরবর্তী দিনগুলোতে তো দূরত্ব বজায় রেখে চলতো। তাদের মাঝে যে এখনো কোনো পবিত্র সম্পর্ক গড়ে ওঠেনি, পরিণয় হয়নি, তাহলে সেই স্পর্শে কি নাম দেবে সে? আচানক ঝমঝমিয়ে বৃষ্টি নামলো। উত্তপ্ত ভূমি শীতল হতে লাগলো। মীরা সকল চিন্তা দূরে ফেলে হাতের ব্যাগগুলো ভূমিতে ফেলল শব্দ করে। দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে অন্তরিক্ষের পানে চেয়ে নেত্রজোড়া বন্ধ করে নিল। আহা, বৃষ্টি, পরম শান্তির বৃষ্টি। বৃষ্টি বিলাসে এসে মত্ত হলো। অদূরে নাম না জানা গাছে বসে থাকা নীলচে রঙের পাখি দুটো বোধহয় মুগ্ধ হয়ে দর্শন করল শ্যামকন্যার বৃষ্টি বিলাস। শুভ্র প্রভাতের আগমন ঘটেছে কিয়ৎকাল পূর্বেই। তখন সময় 6টা ছুঁই ছুঁই। অত্যন্ত তাড়াহুড়ো করে বরফ সমেত ঠান্ডা পানি নিয়ে গোসল করে মাত্র বাথরুম থেকে বের হলো উজান। তার কোমরে তোয়ালে পেঁচানো, শরীরে বাকি পোশাক বলতে আর কিছুই নেই। ঠান্ডায় এক প্রকার দাঁত লেগে আসছে তার। কাল রাতে অবিরত বর্ষিত হয় দরুন পানি এতটা ঠান্ডা হয়ে রয়েছে। বাম হাত দিয়ে অন্য আরেক তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে সবে কক্ষের মাঝখানে এলো। তৎক্ষণাৎ কোনো নারীর বিকট এক চিৎকার কর্ণপাত করে হাত ফসকে উজানে তোয়ালে পড়ে গেল ভূমিতে। ও মাই গড, ছি, এটা আমি কি দেখলাম? সিয়া উজানকে এক পলক দেখে চটজলদি উল্টো ঘুরে দাঁড়ালো। উজান ভীষণ চমকে দ্রুত করে বিছানায় পড়ে থাকা সবুজ রঙের কাপড়টা নিজের সহিত পেঁচিয়ে নিল। অতঃপর প্রশ্ন ছুঁল, কি আশ্চর্য মিস লাফালাফি, আপনি এত সকালে আমার ফ্ল্যাটে, আমার রুমে কি করছেন? সে উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে বসল। আগে বলুন, আপনি কি গায়ের পোশাক জড়িয়েছেন? আমি কি গর্ব? অবশ্যই, আমি ব্যাংকদের মতো নির্লজ্জ নই যে যার তার রুমে হুটহাট প্রবেশ করব। সিয়া চটে গেল প্রচণ্ড পরিমাণে। তিক্ত কণ্ঠে বলল, আপনি আবার আমাকে ব্যাঙ বলছেন? আচ্ছা, আমাকে কোন অ্যাঙ্গেলে আমাকে ব্যাঙের মতো লাগে বলুন তো? আমি কি ব্যাঙের মতো দেখতে নাকি ব্যাঙের মতো ঘ্যাং ঘ্যাং করে ডাকি? ওষ্ঠ দ্বারা অধর চেপে হাসল উজান। বলল, ব্যাঙের মতো দেখতে কিনা জানি না, কিন্তু মাত্রই তো ব্যাঙের মতো করে ডেকে দেখালেন, আর কি লাগে? প্রমাণ হলো তো আপনি ব্যাঙ। অ্যান্ড মিস, আপনি কিন্তু দারুণ ডাকতে পারেন ব্যাঙের মতো। রুষ্ট চাহনি নিক্ষেপ করল সিয়া। কটমট করে কিছু বলতে নিয়েও থেমে গেল। লোকটা তাকে কথার জালে ফাঁসাচ্ছে। দারুণ চালাক মানব তো। মনতা বজায় নীরবতা ধ্বংস করে উজান বলে উঠল, কিসের জন্য আমার ফ্ল্যাটে এসেছেন বললেন না তো মিস ব্যাং? আর আমার বাসার ঠিকানা পেলেন কোথায়? ফ্ল্যাটের দরজায় বা কে খুলে দিল? উজানকে মাথা হতে পা পর্যন্ত পরখ করে সিয়া বাঁকা হাসি দিল। হাসিটা দর্শন করা মাত্রই ভুল কুচকে নেয় উজান। মেয়েটার মাথায় আবার কি শয়তানি ঢুকলো কে জানে। 2 কদম এগোলো সিয়া, ক্ষীণস্বরে বলল, এসেছিলাম এক কাজে, কিন্তু এখানে এসে যে আপনার হাফ লেডিসের অবস্থা দেখব তা কে জানতো? জানলে তো আরও আগে আসতাম আমি। ইস, দারুণ বিনোদন দিলেন সকাল সকাল উজান সাহেব। চুকিয়ে নিজের প্রতি দৃষ্টিপাত ফেল উজান। তৎক্ষণাৎ তার চক্ষু ছানা পড়া। তাড়াহুড়ো করে এটা কি গায়ে জড়িয়েছে সে? উমাইশার শাড়ি। ও মাই গড, কি লজ্জাজনক ব্যাপার স্যাপার। উজান উঠে পড়ে দৌড় লাগালো বাথরুমে। সিয়ার অবস্থা তখন হাসতে হাসতে নাজেহাল। ফুলো ফুলো গাল দুটো তার হাসতে হাসতে ব্যথায় জর্জরিত হয়ে নাজেহাল অবস্থা। তবুও হাসি যেন থামার নামই নিচ্ছে না। তখন অম্বর জুড়ে ক্ষীণ নীলাভাব বজায় রয়েছে। ক্ষণকালে সেটুকু বিদায় নিচ্ছে ধীরে ধীরে। অম্বরের এক কোণে টিম টিম করে জ্বলছে সন্ধ্যা তারা।
শীতল সমীরের সাই সাই পদচন, এক ফালি চাঁদের রোশনি প্রতিফলিত হয়েছে নিখুঁতভাবে মীরার বাসার সামনের সুইমিং পুলে। অত্যন্ত মনোযোগ সহিত মীরা তাই লক্ষ্য করছিল এতক্ষণ যাবৎ। মাঝে মধ্যে মৃদু শব্দে মুখশ্রী কুচকে হাসি দিচ্ছে রুহি গম্ভীর মুখে বসে। মীরা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল, আর কতক্ষণ এখানে বসে থাকবি? সরি বললাম তো নাকি? প্রমিস ইয়ার, আর ভিজবো না বৃষ্টিতে। একটু নর্মাল হয় এবার। জবাবহীন রুহি নীরবে প্রস্থান করল কক্ষ হতে। মীরা হতাশ হয়, মেয়েটা এত রাগছে কেন? একটু তো বৃষ্টিতেই ভিজেছে, সুসাইড তো আর করার চেষ্টা করেনি। আশ্চর্য। কিয়ং 10 বাদে রুহি আসলো, মীরার পায়ে ধপ করে বসল। হাতে তার এলোমেলো ধোয়া উড়ন্ত কফির মগ। মীরার হাতে মগ দিয়ে হতাশ কণ্ঠে বলল, গম্ভীর স্বভাবের অ্যাক্টিং করা এত কঠিন কেন জান? ভাবছিলাম আজ সারাদিন তোর উপর রাগ কইরা গম্ভীর হয়ে থাকুম, পারলাম না। নাকে কেমন উসপুস করে। কফি গলদকরণ করতে করতে মীরা হঠাৎ কেসে উঠল। জিজ্ঞেস করলো, গম্ভীরের অ্যাক্টিং এর সাথে নাকের কি সম্পর্ক? আশ্চর্য। আছে আছে, বুঝবা না তুমি। খাও এখন জলদি, আমি একটু আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বললে আসি। মীরা বাম্ভুর উঁচু করে বলল। নতুন কবে হলো? রুহি একটু লাজুকতার রূপ ধরার ভাঙ ধরল। হলো না। দীর্ঘশ্বাস ফেলে থেমে থেমে বলল, এই তো কয়েকদিন। কাহিনী দেখছো বেব, আমি লজ্জা পাওয়ার অ্যাক্টিং করতে পারি না। উফ, কি মুশকিল। কৌতুক শুনেছে এমনইভাবে হাসল মীরা। রুহি ততক্ষণে ফোন হাতে নিয়ে পাশের কক্ষে চলে গিয়েছে। মীরা উঠে দাঁড়ালো। উদ্দেশ্য তার কিচেন, হাতের কফির মগটা ধৌত করা প্রয়োজন। পথিমধ্যে যেতেই আচানক ফোনে মেসেজ টোন কর্ণপাত হলো। ফিরে আসা বৃদ্ধা আঙ্গুল দ্বারা টাচ স্ক্রিন স্পর্শ করতেই তার নেত্র সম্মুখে দৃশ্যমান হলো ইংরেজি বর্ণমালার মাধ্যমে প্রেরিত ছোট্ট একটা বার্তা। বার্তাটি কিছুটা এরূপ, কাম টু দ্য গ্রাউন্ড ফ্লোর, আই এম ওয়েটিং ফর ইউ, কাম ফার্স্ট। ফোন হাতের কফির মগটা অবিন্যস্ত রূপে পড়ে রইল ম্যাট্রেসের উপর। ধপধপ পা ফেলার শব্দে ধীরে ধীরে মিলিয়ে গেল। অনেকটা হাওয়াই উড়ে কথাটার মতো করি মীরা বাতাসে বেগে ছুটল গ্রাউন্ড ফ্লোরে। কাঙ্ক্ষিত স্থানে পৌঁছানোর পরই হাঁপাতে হাঁপাতে চারপাশে নজর বোলালো। কোথায় সে? শটান হয়ে দাঁড়িয়ে সামনে এগোতেই বাধা প্রদান করা হলো পেছন থেকে। একজোড়া শক্তপোক্ত হাত তাকে পিছন থেকে জড়িয়ে ধরল। চিবুক এসে স্থাপন হলো তার কাঁধে। এ যে উষান। মীরা তাও বুঝতে বেগ পেতে হলো না। ক্ষীণ সময় বাদে ভরাট কণ্ঠে উষান বলে উঠল, আই এম হেয়ার ম্যাডাম, আই এম হেয়ার। রজনী তৃতীয় প্রহর। জানালার উন্মুক্ত কপাট দিয়ে মুক্ত সমীর সায় সায় করে কক্ষে প্রবেশ করছে হিম অনিল। মীরা কাঁপুনি দিয়ে জড়সড় হয়ে চেপে বসল। দৃষ্টি ফেল ল্যাপটপ স্ক্রিনে। স্ক্রিনে স্পষ্টত দৃশ্যমান উষানের ঘুমন্ত মুখশ্রী। মীরা বিরক্ত হয়, মাত্রা অতিরিক্ত বিরক্ত। উষানে যদি ঘুমোতেই হতো তাহলে তাকে ফোন দিয়ে এভাবে বসিয়ে রাখার মানেটা কি? কই এতটা দিন, পুরো 3 সপ্তাহ পর ফোন দেওয়ায় উষান তার সাথে একটু কথা বলতে, তা না। লোকটা ঘুমাচ্ছে। বিরক্ত ভঙ্গিতে কণ্ঠ দ্বারা শব্দ উচ্চারণ না করে মীরা ল্যাপটপের স্ক্রিনে পরপর কয়েকটা টোকা দেয়, বেশ জোরে। যার দরুন উষানের তন্দ্রা কাটে। চোখ পিটপিট করে তাকায় মীরার পানে। বিরক্ত সহিত বলে, কি সমস্যা? ঘুমোতে দিচ্ছ না কেন? মীরা ফুঁসে উঠল। কণ্ঠে কঠোরতা টেনে বলল, আপনি কি আমায় ফোন দিয়েছেন এভাবে আমায় বসিয়ে রেখে ঘুমানোর জন্য? হ্যাঁ, তবে তোমাকে তো আর বসে থাকতে বলিনি। তুমি চাইলে শুয়েও থাকতে পারো, পড়তেও পারো, যা ইচ্ছে করতে পারো, শুধুমাত্র স্ক্রিনের সামনে থাকলেই চলবে। এমন করে লাভ, এতদিন পর ফোন দিলেন, একটু কথা বললেন না? উষান শোয়া থেকে উঠে বসে, মৃদু হেসে মাথার চুল এলোমেলো করে নিজের। কতক্ষণ পর মীরাকে সূক্ষ্ম দৃষ্টিতে দর্শন করতে করতে শুধায়, আমি ঘুমাই কতক্ষণ জানো মীরা? মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টা আমি ঘুমাতে পারি না কিছুতেই। বারবার তোমার চেহারা চোখের সামনে ভাসে, তোমার হাসি, তোমার হুটহাট রাগ করার দৃশ্য, এসব আমায় ঘুমাতে দেয় না কিছুতেই। ফোন তেমন একটা ইউজ করা হয় না। ক্যাম্পে
বাট আজ তোমার কথা মনে পড়ল, ভাবলাম পাশে না হোক অদূরে তোমার অস্তিত্ব আমার পাশে থাকলেও ঘুম হবে জম্পেশ, তাই এমনটা করা। বুঝেছো? আমি প্রায় 2 সপ্তাহ ঠিকমতো ঘুমাইনি, একটু ঘুমাতে দাও। এত নিষ্ঠুর হলে চলে? মীরার কঠিন হৃদয় গলে পানির মতো স্বচ্ছ এবং নরম হলো। তার দৃষ্টিপাত আটকালো ওশানের মুখশ্রীতে। ওশান যে ঘুমোয়নি কতদিন তার স্পষ্টত প্রমাণ দিচ্ছে ওশানের নেত্রজোড়া মুখশ্রীর বেহাল দশা। মীরার আচানক তিক্ত খারাপ লাগায় মন প্রাণ উজাড় হলো। সে কণ্ঠের খাদ নামিয়ে বলল, গেছেন রাতে আর হুম, তোমার খাওয়া হয়েছে নাকি খাওনি এখনো? তাহলে আমি কলকাটি, খেয়ে আসো। মীরা অস্থির চিত্রে তাকালো, তার নেত্র যুগলে সে ফেলো, বলল, একটু দেখি না। কি দেখবে? আমায় আর কখনো দেখোনি? আচ্ছা, আমি ছবি পাঠাচ্ছি, মন ভরে দেখিও। ওকে, আল্লাহ হাফেজ। আমি বলতে চাচ্ছিলাম আর একটু কথা বলি না। উষান জোরালো শ্বাস ফেল, কণ্ঠে অসায়ত্ত টেনে বলল, টাইম শেষ মীরা, এর থেকে বেশিক্ষণ কথা বলা যাবে না। আমাকে ট্রেনিং দিতে যেতে হবে। যাদের আমি ট্রেনিং দেই তারা ঘুম থেকে উঠে বসে আমার অপেক্ষায়। যেতে হবে যে জেদ করে না। কিন্তু ঘুমোতেই পারলেন না আমার জন্য। এক্ষুনি যেতে হবে, একটু ঘুমান। উষান গায়ে সাদা শার্ট জড়িয়ে নিচ্ছিল, তারই মাঝে ব্যস্ত গলায় বলে উঠল, আমি এমনিতেও ঘুমাতে পারতাম না তোমাকে সামনে রেখে। তুমি আমার মাদকতাকে সামনে রেখে তাকে দর্শন না করে দেদার্স আমি ঘুমাই কি করে? কয়েক পল চোখে চোখে কাটলো, বিদায় বার্তা ঝাঁপিয়ে আসলো। উষান মীরাকে আরেক নজর দেখে চটজলদি ফোন কাটলো। দুজনের মাঝের ব্যবধান অনেকাংশ। এই ব্যবধান ঘুচিয়ে অন্তঃস্থল ছটফট করাটা শিথিল করার উপক্রমই নেই বৈকি। তবে একটিবার চক্ষু দর্শন যেন তাদের জন্য অনেক অনেক কিছু। তারপর কাটলো কয়েক মাস, বড়জোর 3 মাস তো হবে। মীরার আর তার শেহজাদার সাথে বাক্য আলাপ হয়নি। লোকটা নিশ্চিত তুমুল পরিমাণে ব্যস্ত। এই ভেবে ভেঙে আসে আর্তনাদময়ী ক্রন্দন থামিয়ে রেখেছে মীরা। তার মন উচ্চাটন হয়ে কবে কবে পাবে আবার দর্শন ওশানের, কবে সেই গায়ে কাঁপুনি ধরা কণ্ঠস্বর শ্রাবণ করতে পারবে। মীরার পড়াশোনা চলছে পুরোদমে, পরীক্ষার চাপে তার বেহাল দশা। শত ক্লান্তির মাঝে ওশানের সাথে কথা বলার প্রহর, রুহির উদ্ভট কথা শুনে খিলখিল করে হাসা, টুইঙ্কেলের সাথে চমৎকার কিছু সময় অতিবাহিত করা, মায়ের সাথে রাত নামলেই দীর্ঘক্ষণ আড্ডা, বাবার কণ্ঠ শুনে ক্লান্তি মেটানোর চেষ্টা। এভাবেই কাটছিল মীরার দিনকাল। কখনো অস্থির মন আশ্রে পড়ত মন খারাপ নিয়ে, কখনো নিজেকে কায়দা করে সামলায় মীরা। ভেঙে পড়া চলে নাকি এতটুকুতেই? মিস্টার রুহি আমার চকলেট খেয়ে ফেলেছে। কি মীরা মাহাদের সাথে কথা বলছিল। বাবাকে বিদায় জানিয়ে সে কল কেটে এগুলো টুইঙ্কেলের নিকট। মেয়েটা গাল ফুলিয়ে কাঁদো কাঁদো চাহনি নিক্ষেপ করে রেখেছে। লজ্জাবতী গাছে ছোঁয়া দিলে যেমন তারা কুকড়ে যায়, তেমনি টুইঙ্কেলকে এখন আহ্লাদের সহিত কিছু বলে নিশ্চিত সে কেঁদে কেটে একাকার করবে, হলো তাই। হয়েছে প্রিন্সেস? টুইঙ্কেল নাক ফুলিয়ে কেঁদে দিল। কাঁদতে কাঁদতে হাত নাড়িয়ে অভিযোগের সুরে বলল, রুহি, ওই লাভ ঝাপ আমার চকলেট খেয়ে নিয়েছে মিষ্টি। ব্যাড গার্ল, ওকে বকে দাও এক্ষুনি। মীরা টুইঙ্কেলকে দুহাত বাড়িয়ে কোলে তুলে গালে লেগে থাকা পানি মুছে দিয়ে আদুরে গলায় বলল, কাঁদে না সোনা, আমি এক্ষুনি রুহিকে ধরে বকে দিচ্ছি। ওকে ওকে। মীরা রুম থেকে বেরোনোর পূর্বেই রুহি আসলো তার রুমে। রুহিকে দর্শন মাত্রই মীরা কপাট রাগ দেখিয়ে বলে, তুই ওর চকলেট খেয়েছিস রুহি? রুহি ভনিতা ছাড়া জবাব দেয়, হ্যাঁ। টুইঙ্কেলের থেকে কেন নিয়ে খেলি? বাচ্চা মানুষও, তোর খাওয়ার হলে বাহির থেকে কিনে আনতি। কি খাওয়ার একটা ভ্যালিড রিজন আছে জান, ওইটা তো শুন আগে। মীরা ললাটে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি রিজন? টুইঙ্কেল মিল্ক বার খাচ্ছিল, ধবধবে সাদা রঙের চকলেট। দেখ, টুইঙ্কেল এমনি তো কাগজের মতো সাদা, এখন যদি আবার সাদা চকলেট খেয়ে আরও সাদা হয়ে যায়, টুইঙ্কেলের ব্যাপার আমি রিস্ক দিতে পারবো না মীরা, তাই খেয়ে ফেলেছি। রুহির অহেতুক বক্তব্য শ্রবণ করে মীরা রক্তিম দৃষ্টিতে তাকায়। রুহি আমতা আমতা করতে করতে কামড়া হতে পগার পার। রুহি যেতেই মীরা হাসে, গলায় শব্দ করে,
চৈত্র মাসের অন্তিমকাল, উষ্ণ বাতাবরণ ধীরে ধীরে শীতলতার প্রক্রিয়া শুরু করেছে। উষাকম মেদিনী তখন তুমুল ব্যস্ত বর্ষাকে বরণ করতে। হিমবর্ষণের ধাপ ইতিমধ্যেই আরম্ভ হয়েছে। অম্বরে বিরাজ করা ধূসর মেঘেরা বৃষ্টি নামার তাল বুনছে প্রতিনিয়ত। প্রভাতের শুরুতে কিংবা বাতাবরণের তীক্ষ্ণ গম্ভীর আগমনকালে হঠাৎ হঠাৎ দানবীয় বজ্রপাত আশ্রে বর্ষণ নেমে সিক্ত করছে মর্মর শুকনো সব গাছের পাতা। সায়ংকাল নামতেই ফের মেঘ জমেছে অন্তরিক্ষ জুড়ে। কমলাটে মেঘ পশ্চিম অম্বরে তারা বিচরণ করছে নিজ মনে। নীলাভাব অন্তরিক্ষে আচানক কমলাটে মেঘ দেখতে দারুণ লাগছে। বজ্রপাতের কর্কশ ধ্বনি আচানক মৌনতা বিরাজমান পরিবেশে হানা দিতেই খানিক কেঁপে উঠল মীরা। সে এতক্ষণ যাবৎ অত্যন্ত মনোযোগ সহকারে সাদা খালি কাগজে লিখতে ব্যস্ত। মীরা নিজের বসার স্থান ছেড়ে উঠল। দ্রুতপদে পা ফেলে গিয়ে জানালার কপাট তাড়াহুড়ো করে বন্ধ করল। বৃষ্টি আসবে, বৃষ্টি বিলাস করার তুমুল আগ্রাসী ইচ্ছেটাকে আপাতত সে মাটি চাপা দিয়ে ফের নিজের পূর্বের স্থানে এসে বলল, অ্যাসাইনমেন্ট দিয়েছে বিশ্ববিদ্যালয় হতে, কালই জমা দিতে হবে। এখনো অনেক অনেক লেখা বাকি তার। ক্লাস টেস্ট শেষ হতে না হতেই শ্বাস ফেলার সুযোগ দেওয়া হয়নি তাদের। লিখতে বসেও লেখায় পূর্ণ মনোযোগ টানতে পারছে না মীরা। কারণটা মস্তিষ্কের তোষামত। কিছুদিন ধরে সে ভীষণ ক্ষুব্ধ, ভয়ানক রেগে, তবে তা অন্তঃকরণে। এই মনোগুপ্ত রাগটার কারণ উষান গত সপ্তাহে তাকে ফোন দিয়েছিল। ফোন দেওয়ার পরপরই লোকটা তাকে বারংবার অধ্যব বলে সম্বোধন করেছিল। মীরা বার কয়েক জিজ্ঞেস করেছে অধ্যব মানেটা কি। এই লোক তাকে সেদিন অধ্যব শব্দটার বিশদ বর্ণনা দেয়নি, এমনকি এই শব্দ সম্পর্কিত কিচ্ছুটি বলেনি। বদ উষান সেদিন তাকে সম্পূর্ণ এড়িয়ে কল কেটে দিয়েছিল এবং আজ 8 দিন উষান একটা ফোনও করেনি তাকে। ভীষণ রাগ দমন করে মীরা করেছিল বদটাকে ফোন, কিন্তু সেই লোক রিসিভ করেনি। কি পরিমাণে বদ ভাবা যায়। মীরা ভাবনা ছুঁড়ে ফেলল অদূরে। মনোনিবেশ করল সাদা সুন্দর কাগজগুলোতে। একটু ধ্যান দিয়ে আশেপাশে তাকাতে সে দেখতে পেত উষানের তার প্রতি গভীর চাউনি। দরজার সাথে হেলান দিয়ে উষান এক ধ্যানে মীরাকে অবলোকন করছে। প্রায় 25 মিনিট পেরোবে। ধৈর্যের বাঁধ তার এবার হুট করেই ভাঙল। লম্বা লম্বা কদম ফেলে এগুলো মীরার নিকটবর্তী। নিঃশব্দতা ধ্বংস করে উঁচু কণ্ঠে বলল, কেউ কি আছে? রবার দিয়ে কাগজ ঘষা বাদ দিয়ে মাথা তুলল মীরা। চকিত তার দৃষ্টিপাত গিয়ে নিবদ্ধ হলো উষানের ওপর। মীরার মুখশ্রী দশা দেখে উষান বুঝিয়ে নিল এই মেয়ে এখন ঘুরে আছে, আপাতত আর কথা বলবে না। তাই সে প্রস্তুতি নিল দ্বিতীয় শব্দটি কণ্ঠনালী দ্বারা উচ্চারণ করার। তবে তাকে ভীষণ রূপে চমকে দিয়ে মীরা চেয়ার ছেড়ে তড়িৎ বেগে উঠে শটান হয়ে দাঁড়ালো তার সন্নিকটে। দ্রুত কণ্ঠে বলল, একদম আমার রুম থেকে বের হন আপনি, নয়তো এক্ষুনি থাপ্পড় বসাবো আপনার গালে। চমকে দিতে সে নিজেই চমকে যাওয়ার অনুভূতিটা ভীষণ অন্যরকম। উষান কপালে সূক্ষ্ম বলিরেখা ফেল। তার ভ্রু যুগলের মাঝে ভাঁজ পড়ল সুন্দর করে। কিয়ৎক্ষণ অতিবাহিত হওয়ার পর প্রশ্নবিদ্ধ কণ্ঠে সে জিজ্ঞেস করল, কি হয়েছে তোমার? এত রেগে কেন আমার উপর? আমি কি কোনো ভুল করেছি? মীরা তেতে উঠল। তিক্ত কণ্ঠে চেঁচিয়ে বলল, না, কিছুই করেননি আপনি। আপনি তো মিয়া সাধু পুরুষ। সাধু পুরুষরা আবার কিছু করতে পারে? এই যে আমি 8 দিন ধরে আপনাকে আমি কল দিচ্ছি আর আপনি সেই কল রিসিভ করছেন না। এটা কি কোনো ভুল হলো বলুন? একদমই না। পরশুদিন আপনাকে কিছু জিজ্ঞেস করলাম আর আপনি তার জবাব না দিয়ে চলে গেলেন। এটা কি কোনো ভুল নাকি? আরে না, এসব কোনো ভুলই না। এসব হচ্ছে ভদ্রতা, আধুনিক যুগের উষান নামক ব্যক্তির তৈরি করা ভদ্রতা। শান্ত মৌনতার পরিপূর্ণ উষানের দৃষ্টিপাত। সে একধানে ফের মীরাকে অবলোকন করা শুরু করেছে। খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে মীরাকে। দর্শন করা শেষে অধর যুগল কোণে সে শ্লেষের হাসি রেখা মৃদু করে টানল। এক হাত বাড়িয়ে কাছে টেনে নিল মীরাকে। ছটফটে জেদি স্বভাবে মীরা দুহাত দিয়ে ইচ্ছে মতো ঈশানের বাহুতে আঘাত করলো উষান তাকে কিঞ্চিত পরিমাণ ছাড়ল না, নড়ল না, বরং সে নিজ স্থানে অটল। মীরার গালে নম্র হাত রাখল সে, বলল, আদর চাই ম্যাডাম।
এক মুহূর্তের জন্য হতবিহ্বল হয়ে পড়ল মীরা। শুকনো ঢোক গিল পরপর 2 বার, অতপর খানিক এলোমেলো অগোছালো কণ্ঠে বলল, কি সব উল্টাপাল্টা কথা বলছেন, আশ্চর্য। ওশান সামান্য হাসলো। এই তো। বাকিনি নম্র মুক্ত হস্ত স্থাপন করলো মীরার কোমরে, আর এক হাত রাখলো মীরার ঘন কেশের উপরিভাগে। লম্বা এক শ্বাস টেনে বলল, উল্টাপাল্টা না সত্যি। আমার খোঁজ করছিলে কেন? আদর পাওয়ার জন্যই তো। নাও দিলাম আদর। কথার ইটি টানতেই ওশান তার অধর ছোঁয়া স্পর্শ করালো মীরার কুচকুচে কালো কেশে। আচানক হাতের কালো ঘড়িটাই সুতীক্ষ্ণ আওয়াজটা তাকে বার্তা দিল ফিরে যাওয়ার সময় হয়েছে। ওশান ছিটকে ছেড়ে দিল মীরাকে। যেতে যেতে বলল, কাল টুইঙ্গেলের বার্থডে সেলিব্রেশন বাইরে করতে চাচ্ছে ইফরাত। সকালে রেডি থেকো, আমি এসে তোমায় নিয়ে যাব। টুইঙ্কেল তো আমাকে ছাড়া কোথাও যেতেই চায় না। কিয়ৎ মুহূর্ত পূর্বে নিস্তব্ধতা ফের জেঁকে ধরল কক্ষটাকে। মীরা তখনও বিমূঢ়। আপন মনে এক হাত গালে রেখে দরজার পানে ফ্যালফ্যাল দৃষ্টিতে এলিয়ে রেখেছে। অন্তকরণে পাকাপোক্তভাবে সে ঠিক করে ফেল, আচানক এই কর্মের কারণে কাল ওশানকে সে থাপ্পড় মেরেই ছাড়বে। টুইঙ্কেলকে বাংলা শিখিয়েছে মীরা। মেয়েটা এখন অনেকটা বাংলা বলতে পারে, তবে আধো আধো। বেগুনি রঙের শেষ ফিতাটা বাঁধা শেষে টুইঙ্কেলকে নিজের দিকে ফিরালো মীরা। নেত্রযুগল কার্নিশতে আইলাইনার আঙ্গুলের ডগায় নিয়ে টুইঙ্কেলের কপালে পড়ে থাকা সোনালি ছোট্ট কেশগুলোর মাঝে আঙ্গুল ছোঁয়ালো। বলল, প্রিন্সেসকে কত কিউট লাগছে আজ, একদম এক্সট্রা এক্সট্রা কিউট। টুইঙ্কেল হাসলো, ফট করে চুমু খেলো মীরা নির্মেত গালে। মীরার কৃষ্ণবর্ণের কপালে পড়ে থাকা কেশ কানের পিঠে গুজে দিয়ে মিষ্টি কণ্ঠে বলল, তোমাকে কিউট লাগছে মিষ্টি। রিনরিনে মিষ্টি সুরের মাঝে হঠাৎ ধপধপ পা ফেলার শব্দের উৎপত্তি। টুইঙ্কেলের চুল কালো বিরন ফিতে দিয়ে আটকে দিয়ে মীরা একবার দৃষ্টি ফেল দরজার পানে। তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয় রুহি। মুখশ্রীতে তার বিরাজ করছে চরম হৃষ্ট চিত্রতা। গম গম সুরে সে বলে উঠল, টুইঙ্কেল, লুকিং টু মাচ প্রিটি বেবি। থ্যাংক ইউ লাভঝাপ। নিমিষে রুহির মুখশ্রীতে আধার নামল। টুইঙ্কেল তাকে লাভঝাপ বলে ডাকে আধো গলায়। এই নামটা তার পছন্দ নয়, ভীষণ অপছন্দের। নামটা মীরা শিখিয়েছে টুইঙ্কেলকে। রুহির মুখশ্রী দর্শন করা মাত্রই নিজের কাছে ওষ্ঠাধর চেপে মৃদু হেসে নিজের কাজে ব্যস্ত হলো মীরা। কিয়দ্দশ বাদে টুইঙ্কেল তার এক আঙ্গুল তুলে রুহির দিকে তাক করে বলল, এই লাভঝাপকে নিব না মিষ্টি, লাভঝাপ বেশি লাফালাফি করে, দুষ্টু। রুহি অসহায় চাহনি নিক্ষেপ করল। টুইঙ্কেলকে এসব কথাবার্তা যে মীরা শিখিয়েছে তা সে হাড়ে হাড়ে নিশ্চিত। মলিন কণ্ঠে রুহি বলল, তোর সাথে আমার কোন জন্মের শত্রুতা বোন? বল কোন জন্মের? টুইঙ্কেলকে দিন দিন আমার নামে উল্টাপুল্টা শেখাস। আমি কি তোর জামাইয়ের সাথে ফ্ল্যাট করি, উড়ন্ত চুমা ছড়ে দিই? না তো, তাইলে? মীরা বিরক্তির সহিত জবাব দিল, তুই আমারে বিরক্ত করস, এইটা তোর সর্বমূল দোষ। এখন যা এখান থেকে, বিরক্ত করিস না আর, রেডি হ জলদি। উশান এবং ইফাদ আসে সকাল 10টায়। তারা আসার পরপরই রওনা হয় সবাই। চলেছে। উশান কাছে আসতে নিলেই সে দূরে পালিয়েছে। লোকটার কোনো ঠিক নেই, কখন কি করে বসে কে জানে। দুপুর 3টে ছুঁই ছুঁই। আশেপাশে সুন্দর এক রেস্টুরেন্টে দুপুরে ভোজন করার সিদ্ধান্ত নিল ইফাদ। তারই পরিপ্রেক্ষিতে আপাতত স্থান দর্শন করার বাদে সবাই রেস্টুরেন্টে এলো। টুইঙ্কেল মুখ ভার করে বসে আছে, কারণ সে খেলছিল। খেলার মাঝে বিরক্ত করলে তার রাগ লাগে প্রচণ্ড, কিন্তু এখানে মীরা আছে। মীরার সামনে সে নিজের রাগ প্রদর্শন করতে চায় না, বিধায় মুখ ভার করে বসে। ইফাত মেয়েকে চুপচাপ বসে থাকতে দেখে একটু চমকালো। মেয়ের গাল টেনে দিয়ে প্রশ্ন ছুঁল, কি হয়েছে আম্মু, এত চুপচাপ যে আপনি? টুইঙ্কেল চুল নাড়াচাড়া করতে করতে জবাব দিল, আমি তো চুপচাপই থাকি পাপা, তুমি হঠাৎ এভাবে বলছো কেন? ইফাত এবার চমকালো। ঘাড় বাঁকিয়ে মীরাকে দর্শন করে সে নিশ্চিত হলো মেয়ের এই অদ্ভুত আচরণের কারণ সম্পর্কে। টুইঙ্কেল মীরার সামনে সর্বদা পরিপাটি নম্র ভদ্র থাকার চেষ্টা করে, এই বিষয়টি সম্পর্কে সে অবগত হয়েছে কিছুদিন পূর্বে। উশান এসে শব্দ করে বসলো মীরার পাশটায়, পিঠ এলিয়ে দিল পিছনে। লম্বা শ্বাস টেনে আখি জোড়া বন্ধ করে নিল। রুহির সাথে কথা বলার ফাঁকে বিরতি দিয়ে মীরা আর চোখে তাকালো উশানের পানে। পরপরই নজর সরিয়ে সামনে তাকালো।
2-3 মিনিট পর নেত্রযুগল উন্মুক্ত করে ওশান আশপাশ দেখল, যে যার কাজে ব্যস্ত। মীরা একা বসে ফোনে নজরবন্দি করে রেখেছে। আলগোছে নিজ স্থান হতে নড়েচড়ে মীরার কানের নিকট অধৈর্য রানী ভুদায় সে। মীরা শিউরে ওঠে, ওশানকে এক হাত দিয়ে থাপ্পড় দিয়ে বলল,